নমস্কার, আমি অদিত্রি। টেক্সটবুক চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটদের পথের পাঁচালী এর ৪র্থ পর্ব। কয়েক মাস কাটিয়া গিয়াছে। সর্বজয়া এক বাটি দুধ ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল। দেখি, হাঁ করো, তোমার কপালখানা মন্ডা না, মেঠাই না, দুটো ভাত আর ভাত, তা ছেলের দশা দেখলে হয়ে আসে। রোজ ভাত খেতে বসে মুখ কাচুমাচু। বাঁচবে কি খেয়ে? বাঁচতে কি এসেছো? আমায় জ্বালাতে এসেছো বই তো নয়। ওরকম মুখ ঘুরিও না, ছি। হাঁ করো লক্ষ্মী, দেখি এই দলাটা হলেই হয়ে গেল। আবার ওবেলা টুনুদে বাড়ি মনসার ভাসান হবে। তুই জানিস নে বুঝি? শিগগির খেয়ে নিয়ে চল। আমরা সব। দুর্গা বাড়ি ঢুকিল। কোথা হইতে ঘুরিয়া আসিতেছে। এক পা ধুলা, কপালের সামনে এক গোছা চুল সোজা হইয়া প্রায় 4 আঙ্গুল উঁচু হইয়া আছে। সে সবসময় আপন মনে ঘুরিতেছে। পাড়ার সমবয়সী ছেলেমেয়েদের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই। কোথায় কোন ঝোপে বইচি পাকিল, কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিয়াছে, কোন বাসতলায় শিয়াকুল খাইতে মিষ্ট, এসব তাহার নখদর্পণে। পথে চলিতে চলিতে সে সর্বদা পথের দুই পাশে সতর্ক দৃষ্টিতে চাহিয়া দেখিতে চলিয়াছে। কোথাও কাঁচপোকা বসিয়া আছে কিনা, যদি কোথাও কণ্টিকারি গাছের পাকা ফল দেখিতে পাইল, তৎক্ষণাৎ খেলাঘরের বেগুন করিবার জন্য তাহা তুলিতে বসিয়া যাইবে। হয়তো পথে কোথাও বসিয়া সে নানা রকমের খাপড়া লইয়া ছুঁড়িয়া পরীক্ষা করিয়া দেখিতেছে। গঙ্গা যমুনা খেলায় কোনখানায় ভালো তাক হয়, পরীক্ষায় যেখানা ভালো বলিয়া প্রমাণিত হইবে, সেখানা সে সযত্নে আঁচলে বাঁধিয়া লইবে। সর্বদাই সে পুতুলের বাক্স ও খেলাঘরের সরঞ্জাম লইয়া মহাব্যস্ত। সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল। সর্বজয়া বলিল, এলে, এসো, ভাত তৈরি, খেয়ে আমায় উদ্ধার করো। তারপর আবার কোন দিকে বেরুতে হবে বেরোও। বৈশাখ মাসের দিন, সকলের মেয়ে দেখো গে যাও, সেজুতি করছে, শিব পুজো করছে, আর অত বড় ধাড়ি মেয়ে দিনরাত কেবল টোটো। সেই সকাল হতে না হতে বেরিয়েছে, আর এখন এই দুপুর ঘুরে গিয়েছে, এখন এলো বাড়ি। মাথাটা ছিঁড়ি দেখো না, না একটু তেল দেওয়া, না একটু চিরুনি ছোঁয়ানো। সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল। আগে আগে ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকুরন, পিছনে পিছনে তাহার মেয়ে টুনু ও দেওরের ছেলে সতু, তাহাদের পিছনে আর 4-5টি ছেলে মেয়ে সম্মুখের দরজা দিয়া বাড়ি ঢুকিল। সেজ ঠাকুরন কোনো দিকে না চাহিয়া, বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হন হন করিয়া ভিতরের দিকে রোয়াকে উঠিলেন। নিজের ছেলের দিকে ফিরিয়া বলিলেন, কই, নিয়ে আয়, বের কর পুতুলের বাক্স, দেখি। এবাড়ির কেহ কোনো কথা বলিবার পূর্বেই টুনু ও সতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল, এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর একছড়া পুঁথির মালা বাহির করিয়া বলিল, এই দেখো মা, আমার সেই মালাটা, সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে। সতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটাকতক আমের গুটি বাহির করিয়া বলিল, এই দেখো জেঠিমা, আমাদের সোনামুখী গাছের আম পেড়ে এনেছে। ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল, বা ইহাদের গতিবিধি এবাড়ির সকলের কাছেই এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই। এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া বলিল, কি কি খুড়িমা, কি হয়েছে? পরে সে রান্নাঘরের দাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল। এই দেখো না কি হয়েছে, কীর্তিখানা দেখো না একবার। তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুঁতির মালা চুরি করে নিয়ে এসেছে। মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান। তারপর সতু গিয়ে বললে যে, তোর পুঁতির মালা দুগ্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম, দেখো একবার কাণ্ড। তোমার ও মেয়ে কম নাকি? চোর, চোরের বেহদ্দ চোর।
আর ওই দেখো না, বাগানের আমগুলো গুটি পড়তে দেরি সয় না, চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে। যুগপৎ দুই চুরির অতর্কিততায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, এনেছিস এই মালা ওদের বাড়ি থেকে? দুর্গা কথার উত্তর দিতে না দিতে সেজ বউ বলিলেন, না আনলে কি আর মিথ্যে করে বলছি নাকি? বলি এই আম কটা দেখো না, সোনামুখীর আম চেনো না নাকি? এও কি মিথ্যে কথা? সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল, না সেজখড়ি, আপনার কথা মিথ্যে তা তো বলিনি, আমি ওকে জিজ্ঞেস করছি। সেজ ঠাকুরন হাত নাড়িয়া ঝাঁজের সহিত বলিলেন, জিজ্ঞেস করো আর যা করো বাপু, ও মেয়ে সোজা মেয়ে হবে না, আমি বলে দিচ্ছি। এই বয়সে যখন চুরি বিদ্যে ধরেছে, তখন এরপর যা হবে সে টেরই পাবে। চল রে সতু, নে আমের গুটিগুলো বেঁধে নে। বাগানের আমগুলো লক্ষ্মী ছাড়া ছুরির জ্বালায় যদি চোখে দেখবার জো আছে। অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া ডাল ভাত মাখা হাতে দুধ দাঁড় করিয়া তাহার পিঠে কিলের উপর কিল ও চরের উপর চর মারিতে মারিতে বলিতে লাগিল, আপদ বাড়াই একটা কোত্থেকে এসে জুটেছে, হলে ও আপদ চুকে যায়, মরেও না যে বাঁচি, হাড় জুড়োয়। বেরো বাড়ি থেকে, দূর হয়ে যা, যা এক্ষুনি বেরো। দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কি দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছা দু এক গাছা সর্বজয়ার হাতে থাকিয়া গেল। অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল। দিদি পুঁথির মালা চুরি করিয়া আনিয়াছিল কিনা তাহা সে জানে না। পুঁথির মালাটা সে ইহার আগে কোনো দিনও দেখে নাই। কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে। কাল বৈকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখীর তলায় আম কটা পড়িয়াছিল। দিদি কুড়াইয়া লইল। সে জানে কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে, ও অপু, এবার সেই আমের গুটিগুলো জ্বালাবো, কেমন তো? কিন্তু মা অসুবিধাজনকভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় নাই। দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এভাবে লইয়া গেল। তাহার উপর আবার দিদি এরূপভাবে মারও খাইল। দিদির চুল ছিঁড়িয়া দেওয়ায় মায়ের উপর তাহার অত্যন্ত রাগ হইল। যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের এক গোছা খাড়া হইয়া বাতাসে উড়ে, তখনই কি জানি কেন দিদির উপর অত্যন্ত মমতা হয়। কেমন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই, সে যেন একা কোথা হইতে আসিয়াছে, উহার সাথী কেহ এখানে নাই। কেবলই মনে হয় কেমন করিয়া সে দিদির সকল দুঃখ ঘুচাইয়া দিবে, সকল অভাব পূরণ করিয়া তুলিবে। তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না। খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল। কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া যাইতেছিল। বেলা একটু পড়িলে সে টুনুদে বাড়ি, পটলিদে বাড়ি, ন্যাড়াদে বাড়ি, একে একে সকল বাড়ি খুঁজিল, দিদি কোথাও নাই। রাজকৃষ্ট পালিতের স্ত্রী হাট হইতে জল লইয়া আসিতেছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিল, জেঠিমা, আমার দিদিকে দেখেছ? সে আজ ভাত খায়নি, কিচ্ছু খায়নি, মা তাকে আজ বড্ড মেরেছে, মার খেয়ে কোথায় পালিয়েছে দেখেছ জেঠিমা? বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল বাঁশবাগানে সে যদি বসিয়া থাকে। সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল। সে খিড়কির দরজা দিয়া বাড়ি ঢুকিয়া দেখিল বাড়িতে কেহ নাই। তাহার মা বোধহয় খাটে কি অন্য কোথাও গিয়াছে। বাড়িতে বৈকালের ছায়া পড়িয়া আসিয়াছে। সম্মুখের দরজার কাছে যে বাঁশঝাড় ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার এক গাছা ঝুলিয়া পড়া শুকনো কঞ্চিতে তাহার পরিচিত সেই লেজঝোলা হলদে পাখিটা আসিয়া বসিয়াছে। রোজই সন্ধ্যার কিছু পূর্বে সে কোথা হইতে আসিয়া এই বাঁশঝাড়ের ওই কঞ্চিখানার উপর বসে, রোজ রোজ রোজ। আরও কত কি পাখি চারিদিকে বনে কিচ কিচ করিতেছে।
নীলমণি রায়দের পুরো ভিটা গাছপালার ঘন ছায়ায় ভরিয়া গিয়াছে। তাহার মন হঠাৎ হু হু করিয়া উঠিল। কতক্ষণ হইল সেই গিয়াছে, বাড়ি আসে নাই, খায় নাই, কোথায় গেল দিদি? ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা মিলিয়া উঠানে ছুটাছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে। রানু তাহাকে দেখিয়া ছুটিয়া আসিল। ভাই, অপু এসেছে, ও আমাদের দিকে হবে, আয় রে অপু। অপু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল, আমি খেলবো না রানুদি, দিদিকে দেখেছ? রানু জিজ্ঞাসা করিল, দুগ্গা? না, তাকে তো দেখিনি। বকুলতলায় নেই তো? বকুলতলার কথা তাহার মনেই হয় নাই। সেখানে দুর্গা প্রায়ই থাকে বটে। ভুবন মুখুজ্জের বাড়ি হইতে সে বকুলতলায় গেল। সন্ধ্যা হইয়া আসিয়াছে। বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে। তলাটা অন্ধকার, কেহ কোথাও নাই। যদি কোনো দিকে গাছপালার আড়ালে থাকে। সে ডাক দিল, দিদি, ও দিদি, দিদি। অন্ধকার গাছটায় কেবল কতকগুলো বক পাখা ছটপট করিতেছে মাত্র। অপু ভয়ে ভয়ে উপরের দিকে চাহিয়া দেখিল। বকুলতলি হইতে একটু দূরে ডোবার ধারে খেজুর গাছ আছে। এখন ডাসা খেজুরের সময়। সেখানেও তাহার দিদি মাঝে মাঝে থাকে বটে, কিন্তু অন্ধকার হইয়া গিয়াছে। ডোবাটার দুই ধারে বাঁশবন, সেখানে যাইয়া দেখিতে তাহার সাহস হইল না। বকুল গাছের গুড়ির কাছে সরিয়া গিয়া সে দুই একবার চিৎকার করিয়া ডাকিল। ভাটশেওড়া বনে কি একটা জন্তু তাহার গলার সাড়া পাইয়া খস খস শব্দ করিয়া ডোবার দিকে পালাইল। বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ সে থমকিয়া দাঁড়াইল। সামনে সেই গাব গাছটা। একা সন্ধ্যার পর এই গাব গাছের তলার পথ দিয়া যাওয়া সর্বনাশ, গায়ে কাঁটা দিয়া ওঠে। কেন যে তাহার এই গাছটির নিচে দিয়ে যাইতে ভয় করে তাহা সে জানে না। কোনো কারণ নাই, এমনিই ভয় করে, এবং কারণ কিছু নাই বলিয়া ভয় অত্যন্ত বেশি করে। অপু খানিকক্ষণ অন্ধকার গাবতলাটির দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া ফিরিল। তাহাদের বাড়ি যাইবার আর একটি পথ আছে। একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাবতলার এ অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায়। পটলির ঠাকুরমা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেপিলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন। পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন। উঠানের মাচাতলায় বিধু চেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে। অপু বলিল, দিদিকে খুঁজতে গিয়েছিলাম ঠাকুমা, বকুলতলা থেকে আসতে আসতে। ঠাকুমা বলিলেন, দুগ্গা, এই তো বাড়ি গেল, এই কতক্ষণ যাচ্ছে, ছুটে যা দেখি, বোধহয় এখনো বাড়ি গিয়ে পৌঁছায়নি। সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিল। পিছন হইতে পটলির বোন রাজি চেঁচাইয়া বলিল, কাল সকালে আসিস অপু, আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি, ঠেকশালের পেছনে নিমতলায়, দুগ্গাকে বলিস। তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল। দুর্গা আর্তস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়াইয়া বাহির হইতেছে। পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে মারিতে মারিতে তাড়া করিয়া ছুটিয়া আসিয়াছে। দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পলাইল। মা দরজা হইতে ধাবমানা মেয়ের পিছনে চেঁচাইয়া বলিল, যাও, বেরো, একেবারে জন্মের মতো যাও, আর কখনো বাড়ি যেন ঢুকতে না হয়, বালাই আপদ চুকে যাক, একেবারে ছাতিমতলায় দিয়ে আসি। ছাতিমতলায়? গ্রামের শ্মশান? অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল। তাহার মা সবেমাত্র ভিতরের বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটি রোয়াকের ধার হইতে উঠাইয়া লইতেছে। সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেছে। তাহার মা তাহার দিকে চাহিয়া বলিল, তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি? মোটে তো আজ ভাত খেয়েছ? তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল। দিদি আবার মার খাইল কেন? সে এতক্ষণ কোথায় ছিল? দুপুরবেলা দিদি কি খাইল? সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে?
কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল। পরে ভয়ে ভয়ে প্রদীপ উস্কাইয়া নিজের ছোট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল। সে পড়ে মোটে তৃতীয় ভাগ, কিন্তু দপ্তরে দুখানা মোটা ভারী ইংরাজি কি বই, কবিরাজি ঔষধের তালিকা, একখানি পাতা ছেঁড়া দাশুরায়ের পাঁচালী, একখানি ১৩০৩ সালের পুরাতন পাজি পড়িয়া আছে। সে নানা স্থান হইতে চাহিয়া এগুলি জোগাড় করিয়াছে, এবং এগুলি না পড়িতে পারিলেও রোজ একবার করিয়া খুলিয়া দেখে। খানিকক্ষণ দেয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল, পরে আর একবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতা ছেঁড়া দাশুরায়ের পাঁচালীখানি খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছে, এমন সময় সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিয়া বলিল, এসো খেয়ে নাও দেখি। অপু দ্বিরুক্তি না করিয়া বাটি উঠাইয়া দুধ চুমুক দিয়া খাইতে লাগিল। অন্যদিন হইলে এত সহজে দুধ খাইতে তাহাকে রাজি করানো খুব কঠিন হইত। একটুখানি মাত্র খাইয়া সে বাটি মুখ হইতে নামাইল। সর্বজয়া বলিল, ও কি নাও, সবটুকু খেয়ে ফেলো, ওইটুকু দুধ ফেললে তবে বাঁচবে কি খেয়ে? অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল। সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রহিয়াছে, কিন্তু চুমুক দিতেছে না। তাহার বাটি শুদ্ধ হাতটি কাঁপিতেছে। পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাহিয়া ভয়ে কাঁদিয়া উঠিল। সর্বজয়া আশ্চর্য হইয়া বলিল, কি হলো রে, কি হয়েছে, জিভ কামড়ে ফেলেছিস? অপু মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাঁধ না মানিয়া ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, দিদির জন্য বড্ড মন কেমন করছে। সর্বজয়া অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিতে লাগিল, কেঁদো না, অমন করে কেঁদো না। ওই পটলিদের কি ন্যাড়াদের বাড়ি বসে আছে, কোথায় যাবে অন্ধকারে? কম দুষ্টু মেয়ে নাকি? সেই দুপুরবেলা বেরুলো, সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকি দেখা গেল না, না খাওয়া না দাওয়া। কোথায় ওপাড়ার পালিতদের বাগানে বসেছিল, সেখানে বসে কাঁচা আম আর জামরুল খেয়েছে। এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি, কেঁদো না অমন করে। পরে সে আঁচল দিয়া ছেলের চোখের জল মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাওয়াইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল। হাঁ করো দেখি, লক্ষ্মী সোনা, উনি এলেই ডেকে আনবেন এখন। একেবারে পাগল, কোত্থেকে একটা পাগল এসে জন্মেছে। আর এক চুমুক, হ্যাঁ। রাত অনেক হইয়াছে। উত্তরের ঘরের তক্তাপোষে অপু ও দুর্গা শুইয়া আছে। অপুর পাশে তাহার মায়ের শুইবার জায়গা খালি আছে, কারণ মা এখনও রান্নাঘরের কাজ সারিয়া আসে নাই। তাহার বাবা আহারাদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছেন। বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছেন। বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহারও সঙ্গে কোনো কথা বলে নাই, খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়াছে। অপু দুর্গার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিল, দিদি, মা কি দিয়ে মেরেছিল রে সন্ধেবেলা? তোর চুল ছিঁড়ে দিয়েছে? দুর্গার মুখে কোনো কথা নাই। সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার উপর রাগ করেছিস দিদি? আমি তো কিছু করিনি। দুর্গা আস্তে আস্তে বলিল, না বই কি, তবে সতু কি করে টের পেল যে পুঁতির মালা আমার বাক্সে আছে? না, সত্যি, আমি তোর গা ছুঁয়ে বলছি দিদি, আমি তো দেখাইনি। আমি জানি নে যে তোর বাক্সে আছে। কাল সতু বিকালবেলা এসেছিল, ওর সেই বড় রাঙা ভাঁটাটা নিয়ে আমরা খেলছিলাম। তারপর বুঝলি দিদি, সতু তোর পুতুলের বাক্স খুলে কি দেখছিল। আমি বললাম, ভাই তুমি দিদির বাক্সে হাত দিও না, দিদি আমাকে বকে। সেই সময় দেখেছে। পরে সে দুর্গার গায়ে হাত বুলাইয়া বলিল, খুব লেগেছে রে দিদি, কোথায় মেরেছে মা? দুর্গা বলিল, আমার কানের পাশে মা একটা বাড়ি যা মেরেছে, রক্ত বেরিয়েছিল, এখনও কনকন করছে। এইখানে, এই দেখ হাত দিয়ে, এই।
দুর্গা বলিল, আমার কানের পাশে মা একটা বাড়ি যা মেরেছে, রক্ত বেরিয়েছিল, এখনো কনকন করছে। এইখানে, এই দেখ হাত দিয়ে, এই এইখানে। তাই তো রে, কেটে গিয়েছে যে। একটু পিদিমের তেল লাগিয়ে দেবো দিদি? থাকগে, কাল পালিতদের বাগানে বিকেলবেলা যাব বুঝলি। কামরাঙা যা পেকেছে, এই এত বড় বড়, কাউকে যেন বলিস নে। তুই আর আমি চুপি চুপি যাব। আমি আজ দুপুরবেলা দুটো পেড়ে খেয়েছি, মিষ্টি যেন গুড়। আজকের পর্ব এখানেই শেষ হলো। খুব শিগগিরই ফিরে আসবো নতুন পর্ব নিয়ে।